নমস্কার। অদ্ভুতরে সিরিজে আজকে আমরা শুনব শ্রী বুদ্ধদেব গুহর গল্প বামরার রহস্য। গল্পটা শুরু করার আগে একটা বিশেষ মেসেজ এক যে ছিল ফ্যামিলির প্রিয় সদস্য জেবা হাসানের জন্য। জেবা, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে টু ইউ। এই সময় যতটা এনজয় করা সম্ভব এনজয় করুন, সঙ্গে থাকুন, গল্প শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প শ্রী বুদ্ধদেব গুহর বামরার রহস্য। ডালটনগঞ্জের মোহন বিশ্বাসের ছোট কাকার নাম বীরেন্দ্রনাথ বিশ্বাস। তিনিও জঙ্গলের ঠিকাদার ছিলেন এবং বিহার ও ওড়িশার বিভিন্ন জায়গাতে ঠিকাদারি করেছেন। প্রায় বছর 20 হল শরৎ বোস রোডের ধারে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের কাছাকাছি বাড়ি করে থিতু হয়েছেন। উনি একবার নেমন্তন্ন করলেন আমাদের বামরাতে যাবার। বামরাও একটি পূর্বতন দেশীয় করদ রাজ্য, যে রাজ্যের দেওয়ান ছিলেন একসময় চাঁদুবাবুর বাবা। কলকাতা থেকে আমরা ঝাড়সুগুদা হয়ে বামরাতে গিয়ে পৌঁছালাম এক সকালে। আমরা মানে আমি, বাবা, প্রশান্ত কাকু আর দুর্গা কাকু। সেই সময় বামরাতে বীরেনবাবু ঠিকাদারি করছিলেন কিনা ঠিক মনে নেই আজ। সম্ভবত কাঠের ব্যবসা করছিলেন। কিছুদিন সম্ভবত গৈলকেরাতেও কাজ করেছিলেন এবং সিংভূম জেলারও কিছু জঙ্গলে। তখন বামরাতে তার একটি বাসা ছিল। অনাড়ম্বর থাকা খাওয়ার ব্যবস্থা, ডাল ভাত তরকারি, পাওয়া গেলে মুরগি বা মাংস, সঙ্গে খাঁটি ঘি। মাছও খেতাম সম্ভবত, ঠিক মনে নেই। 32-33 বছর আগের কথা। হীরাকুঁদ বাঁধ তখনও হয়েছে কিনা ঠিক মনে নেই। হয়ে থাকলে সেখান থেকে মাছও হয়তো পাওয়া যেত। বামরাতে তার বাসার পেঁপে গাছে বিরাট বিরাট সাধু পেঁপে ধরেছিল, তা মনে আছে। উনি বলতেন ওখানের মাটি খুব ভালো। বামরাতে একদিন থেকে আমরা রওনা হলাম বীরেনবাবুর জিপে করে কিলবগার দিকে। কিলবগা জায়গাটি কোনো মানচিত্রে পাওয়ার কথা নয়, কারণ বামরার ফরেস্ট ম্যাপেও হয়তো খুঁজে পাওয়া যাবে না। জঙ্গলের মধ্যে কিলবগা নামক স্থানে বছর 2 আগে বীরেনবাবুর একটি ক্যাম্প ছিল কাঠ কাটার। তখন সেখানে একটি খড়ের ঘরও ছিল। সেই ঘরটিতে কোনো ক্রমে মাথা গুঁজে থাকা যাবে এই অভিপ্রায় এবং আশায় আমরা সেই পাণ্ডব বর্জিত জায়গার উদ্দেশ্যে রওনা হলাম। পথে একটা নদীও পেরিয়েছিলাম জিপে, ভারী সুন্দরী নদী, নাম কনসর। অনেক মাইল জিপ চালিয়ে আমরা দুপুরবেলাতে গিয়ে উপস্থিত হলাম কিলবগাতে। গিয়ে দেখা গেল সেই পর্ণকুটিরের আর কিছুই বিশেষ অবশিষ্ট নেই। কাছেই একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষরাই যখন ওর কাজ ছিল এই অঞ্চলে তখন তার কাজ করত। ড্রাইভার গিয়ে খবর দিতেই লোকজন এলো। প্রায় ভেঙে পড়া কুটিরটি পরিষ্কার ও মেরামতি করতে গিয়ে তার মেঝে থেকে অগণ্য কেউটে সাপের অগণ্য বাচ্চা বেরিয়ে চারদিকে দৌড়োদৌড়ি শুরু করল। প্রশান্ত কাকু বললেন, গুহ সাহেব, আমি কিন্তু মরে গেলেও মাটিতে শুচ্ছি না। বাবা বললেন, পালঙ্ক আর এখানে কোথায় পাবেন প্রশান্তবাবু? যার যার হোলডল পেতেই তো শুতে হবে। বীরেনবাবু অবশ্য সন্ধে নাগাদ শুধু প্রশান্তবাবুর জন্যেই একটি চৌপাইয়ের বন্দোবস্ত করেছিলেন গ্রাম থেকে। যখন জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন ও কুটিরের চালের ছিদ্রান্বেষণ করে নতুন শন বিছিয়ে দিয়েছিল গ্রামের মানুষরা, তখন জমি থেকে কেউটের বাচ্চার সঙ্গে কিছু স্বাস্থ্যবান এবং অত্যন্ত সুদর্শন ফর্সা মেঠো ইঁদুরও বেরোলো। ওরা পটাপট হাতে তুলে ফটাফট পাথরে মেরে আগুনে ঝলসে পরমানন্দে খেতে লাগলো। আমি ভাবলাম, আম্মু বা বাদ যাই কেন সে অভিজ্ঞতা থেকে। লেখকের জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলা যায় না, এ কথাও যেমন সত্যি, আবার একজন লেখক কোনো অভিজ্ঞতাই তার নিজের জন্য করেন না। অন্যভাবে বলতে গেলে বলতে হয়, তার রসনার স্বাদ, তার হৃদয়ের প্রেম বিরহ, তার জীবনের আনন্দ বেদনা, তার শরীরের সব সুখ এবং অসুখ তিনি নিঃশেষে তার পাঠক পাঠিকাদেরই বিলিয়ে দেন।
একজন লেখকের মতো প্রকৃত রিক্ত নিঃস্ব আর কেউই নন। অবশ্য সেই লেখক যদি আমারই মানসিকতার হন। তবে শুধুই আগুনে ঝলসে খেতে পারিনি আমি, একটু নুন ও লঙ্কার ইন্তেজাম করতে হয়েছিল। তবে জংলি ইঁদুরের স্বাদ সত্যি অপূর্ব। জায়গাটি এবং কুটিরটিকে বাসযোগ্য করে এবং আমাদের খিদমতকারীর জন্য দুজন রংরুট সৈন্য মোতায়েন করে দিয়ে জিপ নিয়ে বীরেনবাবু ফিরে গেলেন বামরাতে। কাল ভোরেই আবার জিপ পাঠিয়ে দেবেন। তারপর থেকে যে 3 দিন আমরা থাকবো, জিপটি আমাদের কাছেই থাকবে। বীরেনবাবু একটু পরেই ফিরে এলেন, মুখ শুকনো করে বললেন, গুহ সাহেব, বড় বিপদ। এখানে নাকি একটা ম্যানিটার বাঘ অপারেট করছে। কি করবেন, ফিরে যাবেন নাকি? বাবা হেসে বললেন, ভালোই বলেছেন। আমাদের দেখে কি আপনাদের মায়া হচ্ছে নাকি? দুর্গা কাকু বললেন, শিকারের খোঁজেই তো আশা মশাই। এমন সুসংবাদে আপনি মুষড়ে পড়ছেন কেন? না না, আপনাদের যদি কিছু হয়। হবে আবার কি? তবে দুর্গাবাবু আর লালা দেখবে যদি খোঁজ পাওয়া যায়। আমি আর প্রশান্তবাবু খাবো দাবো, তেল মেখে চান করব। প্রশান্ত কাকু বললেন, মানুষ খায় না এমন বাঘের সন্ধান দিতে পারেন না মশাই 2-4টে? আমার বেআইয়ের রাজত্বে তো সবই সম্বর, হরিণ, শুয়োর, হাতি ও বাইসনের বাচ্চা খাওয়া বাঘ। অত ভালো ভালো মাংস থাকতে খামোকা মানুষের মতো বাজে মাংস খাওয়ার দরকারই বা কি হে? দুর্গা কাকু বললেন, আপনি যান বীরেনবাবু, অন্ধকার হয়ে এলো। জঙ্গলে জঙ্গলেই রাস্তা। তাছাড়া বাঘ তো অ্যালসেশিয়ান কুত্তা নয় যে মালিকের ঘরে বাঁধা আছে। মানুষকে কো বাঘ তো নয়। হ্যাঁ, যাই। এদের সবাইকে বলে দিন, যদি কোথাও কিল হয় তবে যেন অবশ্যই খবর দেয় আমাদের। যে খবর দেবে তাকে 100 টাকা বকশিশ দেওয়া হবে। চারধারে চেয়ে দেখলাম যে জায়গাটা ততক্ষণে ফাঁকা হয়ে গেছে, শুধু আমাদের খিদমতকারীর জন্য যারা থাকবে তারা ছাড়া। বুঝলাম যে সকলেই জানে বাঘের খবর। সে রাতে দুর্গা কাকুই ফার্স্ট ক্লাস ভুনি খিচুড়ি রাঁধলেন, সঙ্গে কড়কড়ে করে আলু ভাজা আর নরম অমলেট। খাওয়া দাওয়া সেরে নিয়ে ঠিক হলো যে বাইরের আগুনের সামনে পালা করে পাহারায় থাকব। যেখানে আস্তানাটা, তার কাছাকাছি কোনো গাছও ছিল না, জঙ্গলও নয়। জায়গাটা ফাঁকা, কেন জানি না। রাস্তা থেকে কিছুটা ভিতরে, পাশ দিয়ে একটি পাহাড়ি নালা বয়ে গেছে। নালার মধ্যে একটি দহ হয়েছে, তাতে বদ্ধ জল। অনেক মাছ রয়েছে তাতে দেখলাম। ঠিক করলাম পরদিন কোনো কায়দায় কিছু মাছ ধরে মৎস্যমুখী করা যাবে। গাছের কথা এজন্যে বললাম যে গাছে বসে পাহারাতে থাকলে নজর অনেক দূর অবধি চলতো, তবে মানুষ খেকো বাঘ অত বোকা নয়। তাদের বুদ্ধি অত্যন্ত প্রখর। কারা খাদ্য আর কারা খাদক সে জ্ঞান তাদের অতি টনটনে। তবে এ কথা ঠিক যে মানুষ খেকো বাঘ সম্বন্ধে আমার অভিজ্ঞতা সীমিত ছিল। হাজারিবাগের সীতাগড়ার মানুষ খেকোর অভিজ্ঞতা অবশ্য ছিল, কিন্তু সে বাঘ রেকর্ড সাইজের হলেও তার মানুষ খেকো বদনামটা প্রায় জোর করেই দেওয়া। সে মাত্র 2টি মানুষ খেয়েছিল। তবে এ কথাও ঠিক যে মারা না পড়লে সময় মতো সে অনেক মানুষ হয়তো খেত। আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম প্রণব রায় বন্দুক রাইফেলে অলিম্পিক প্রতিযোগী। মধ্যপ্রদেশের কুখ্যাত পান্নার মানুষ খেকো চিতা মারতে গেছিল। মারতে পারেনি সময়াভাবে, কিন্তু তার সঙ্গে এনকাউন্টার হয়েছিল। প্রণবের মুখে সেই রোমহর্ষক অভিজ্ঞতার কথা শুনেছিলাম। যাই হোক, সেই রাত পোহালে আমরাও খুশি হলাম যে সাপে আমাদের কামড়ায়নি এবং বাঘে আমাদের খায়নি বলে। আর বাঘ সাপও অবশ্যই খুশি হলো তারা আমাদের হাতে ফৌত হয়নি বলে। কিন্তু যা ঘটার তা ঘটল পরদিন, বা বলা যায় পরের রাতে। সেটা ঘটনা না দুর্ঘটনা না আমার বিকার, তা এখনো সঠিক জানি না। কারোকে বলতে লজ্জাও করে, আবার না বললেও পেট ফাটে। চাঁদুবাবুর পিতৃদেবের রাজত্বে আমার যে এমন অভিজ্ঞতা হয়েছিল তা চাঁদুবাবুকে বলতে চাঁদুবাবু অনেকক্ষণ চুপ করে আমার চোখে চেয়ে থাকলেন। সত্যি বলছি কিনা পরখ করার জন্যই বোধ হয়। তারপর বলেছিলেন, যারা জঙ্গলে ঘুরেছে ছোটবেলা থেকে তারা এই কাহিনী আজগুবি বলে উড়িয়ে হয়তো দেবে না, কিন্তু শহরের লোকে ঠাট্টা করবে। আমি বলেছিলাম করলে করবে, শহরের লোকের সঙ্গে রুজির সম্পর্ক ছাড়া আমার অন্য সম্পর্ক নেই, তাদের আমার ভালো লাগে না। যাকে
এবার ঘটনাটা বলি। সকালে আমরা মুড়ি আর নিজেদেরই ভাজা বেগুনি দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপরে জিপটা আসতে জিপে করে চারদিকে একটু ঘুরে দেখে আসবার জন্যে বেরোলাম, খোঁজ খবর নিতেও। প্রথমেই যে গ্রামে গিয়ে পৌঁছালাম সেখানেই শুনলাম যে গতকাল বিকেলেই মানুষ খেকো বাঘে একটা 22-23 বছরের ছেলেকে নিয়েছে। রাতেই যে নিয়েছে তা অবশ্য কেউই জানতো না, ওরা জানতে পারে আজই সকালে, এবং আকস্মিকভাবেই ওরা মরিটিকেও আবিষ্কার করেছে। একটি পা, পেছনের কিছু অংশ এবং বাঁ হাতটি খেয়েছে বাঘে। তারপর মরিকে টেনে নিয়ে একটি শুকনো নালার মধ্যে রেখেছে গাছের চন্দ্রাতপের নিচে, যাতে উপর থেকে শকুন না দেখতে পায়। নালিটার ওই অংশটি শুকনো হলেও অন্য অংশে জল আছে। তবে বাঘ মরির কাছাকাছি নেই, কারণ ওরা একটু আগেই মরি দেখে এসেছে। মরিতে মিছিল করে না যাওয়াই ভালো, তাই আমি আর দুর্গা কাকুই গেলাম জিপ ছেড়ে। আধ মাইলটা হেঁটে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে একটি পরিষ্কার মাঠ। সেখানে কোনো গাছগাছালি নেই। মনে হয় কিছুদিন আগেই ক্লিয়ার ফেলিং হয়েছে। শালের প্ল্যান্টেশন ছিল আগে। এই অঞ্চলের শাল গাছ বেশ ভালো। অপরিসর নালাটি। পড়ে থাকা ছেলেটির মুখ দেখলে ভারী মায়া হয়। মুখে কিন্তু তার একটু বিকৃতি ছিল না, বরং গভীর এক প্রশান্তি ছিল। মানুষ খেকো বাঘের কবলে পড়েও সে যেন মৃত্যুর মুহূর্তে ভয় পায়নি একটুও, যেন আনন্দিতই হয়েছে। এমন শান্তশ্রী তার মুখে। মৃত মানুষকে তো জিজ্ঞেস করা যায় না সে যে কেন খুশি অথবা অখুশি বা কেন, তাই মনে মনে নানা কথা কল্পনা করে নিলাম। আমি আবদার করলাম গুরুজনদের কাছে যে একাই বসবো মাচাতে মানুষ খেকো বাঘের অপেক্ষাতে। তবলা, ক্ল্যারিনেট এবং জগঝম্প নিয়ে মাচাতে বসে যাত্রা পার্টির হরকত করা বাঞ্ছনীয় নয়। পিতৃবন্ধু দুর্গা কাকু অনুমতি দিলেন। বাবা অথবা প্রশান্ত কাকুর পক্ষে সারা রাত মাচার নিচে সব নিয়ে মাচার উপরে নিঃশব্দে বসে থাকা অসম্ভবই ছিল। সারা বছর চেয়ারে বসা কাজ করে হঠাৎ মানুষ খেকো বাঘ মারতে ইচ্ছে করলে সেই বাঘের খাই খাই ভাবকেই তোল্লা দেওয়া হবে। আমি তখনও পুরোপুরি চেয়ারের আঠাতে আটকাইনি। প্রায় শিকারে যাই এবং নিয়মিত টেনিস খেলি, তাই আমার ফিজিক্যাল ফিটনেস স্বভাবত বয়স্ক গুরুজনদের চেয়ে বেশি ছিল। তা সত্ত্বেও আমি একা বসবো বলে সিদ্ধান্ত নিয়েও যে খুব একটা ভালো কাজ করিনি তা পরে বুঝেছিলাম। গোলমাল না করে মাচার কাছ থেকে সকলেই ধীরে ধীরে জিপের দিকে ফিরে গেলেন। আমি একাই রইলাম আড়াল নিয়ে, যদি বাঘ আবার ভাগ্যক্রমে মরিতে ফেরে। বড় বাঘ অনেক সময় দিনমানেও ফেরে মরিতে। তার বেলা কোনো বাঁধা ধরা নিয়ম খাটে না। বাঘ মানেই অনিয়মের সংজ্ঞা। কিছুক্ষণ পর দড়ি দড়ার বিকল্পে নই মানে বন্যলতা এবং একটি দড়ির খাটিয়া নিয়ে জিপ ফিরে এলো। দুর্গা কাকুর সঙ্গে পরামর্শ করে যে গাছে মাচা বাঁধলে বাঘের যাওয়া আসার পথ এবং মুড়িটিও চোখে পড়বে এমন একটি গাছকে আগেই চিহ্নিত করে রেখেছিলাম। তাতেই মাচা বাঁধতে বসলাম। গাছটি একটি তেঁতোরা গাছ, বেশ ঝাঁকড়া। মাচা বাঁধা হলে মাচাতে উঠে একটু নড়ে চড়ে দেখলাম রাতে গলে পড়বো কি পড়বো না, শব্দ হয় কি হয় না কোনো রকম। তবে যারাই বাঘ শিকারের জন্য মরির উপরের মাচায় কখনো বসেছেন তারাই জানেন যে দিনমানে শব্দ টব্দ বোঝা আদৌ যায় না। দিনে যে মাচা নিঃশব্দ, রাতের গভীর নিস্তব্ধতাতে সেই মাচাই দিব্যি বাংময় হয়ে ওঠে। শিকারীর সাংঘাতিক অস্বস্তি এবং বিপদ ঘটাতে পারে। মাচাতে বসে দেখলাম মরিটা মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছে। ক্লিয়ার ফেলিং হয়ে যাওয়াতে মরির বাঁ পাশটাতে বিস্তীর্ণ মাঠ। ঘাস গজিয়েছে সেই মাঠময়, তবে সে ঘাস এত বড় হয়নি যে বাঘ আমার নজর এড়িয়ে তার মধ্যে দিয়ে বৈশাখী পূর্ণিমার বিশ্বচরাচর উদ্ভাসিত করা জ্যোৎস্নার মধ্যে দিয়ে হেঁটে আসতে পারবে। মন বলল বাঘ এলে আসবে ডান ধারের গভীর জঙ্গলেরই মধ্যে দিয়ে, কিন্তু মরি থেকে তার ফিরে যাবার ডাক চলে গেছিল ওই বাঁদিকের মাঠেরই মধ্যে দিয়ে। মাঠ পেরুনো জঙ্গলের গভীরে বন কোরকে। সেদিকে হরজাই জঙ্গলে কিছু মিটকুনিয়া, রশি, বিজা, কুরুম, হলুদ ইত্যাদি গাছ ছিল। হলুদ আর হলুদ গাছ কিন্তু এক নয়। হলুদ গাছ ছোট ছোট হয় ঝাড়ের মতো, আর হলুদ এক রকমের বড় গাছ। সস্তার ফার্নিচার হয় ওই কাঠে।
সস্তার দিনকালে জ্বালানি হিসেবেও ব্যবহৃত হতো। বিজা ইত্যাদি গাছ খুবই শক্ত কাঠের গাছ, সাধারণত খুব উঁচু পাহাড়ি জায়গাতেই হয়। কিন্তু এই অঞ্চলটি কম বেশি সমতলই, তাই ওইসব পাহাড়ি গাছ সেখানে দেখে একটু অবাকই হলাম। ঠিক হলো যে অহিংস জৈনদের মতো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটি কম্বল আর জলের বোতল সঙ্গে নিয়ে গিয়ে মাচায় উঠে পড়ব। কমপক্ষে 1 ঘন্টা মতো বেলা থাকতে থাকতেই আমার রাইফেলের আওয়াজ শুনলে দুর্গা কাকু খিদমতগারদের সঙ্গে নিয়ে জিপ নিয়ে রাতের বেলায় হ্যাজাক চালিয়ে মাচার কাছে আসবেন বাঘ অথবা আমার মৃতদেহের খোঁজে। আর রাতে গুলির শব্দ না শুনলে রাত পোয়ালেই আসবেন। আমাদের কিলবগার নির্জন, অনাড়ম্বর এবং গরিবী আস্তানার খিদমতগারদের মধ্যে একজনের নাম ছিল মৈথুনানন্দ। আমাদের খাওয়া দাওয়ার আদর যত্নের বন্দোবস্ত সেখানে সাদামাটাই ছিল, কিন্তু আন্তরিকতার অন্ত ছিল না। বীরেনবাবু বাহুল্যে বিশ্বাস করতেন না বটে, কিন্তু আমাদের কোনো রকম অসুবিধেই যাতে না হয় তার প্রতি সজাগ দৃষ্টি ছিল তার। খুঁটিনাটি সব কিছুর বন্দোবস্ত করে তবেই তিনি গতরাতে ফিরে গেছিলেন, চড়ে বড়ে খেতে দিয়ে। অত্যাধিক আদর করলে অতিথির স্বাধীনতা যে ক্ষুণ্ণ হয়, এই সরল কথাটা অনেকেই বোঝেন না। মৈথুনানন্দ নাম এর আগে কোথাও শুনিনি। পাঠক, আপনিও শুনেছেন কি? ছেলেটি আমারই বয়সী হবে, তখন ওর 25 বছর মতো বয়স। স্বাস্থ্যবান, হাসি খুশি, রসিক, কথায় কথায় উড়িয়া প্রবাদ আওড়ায়, খিলখিল করে হাসে, জংলি নিম গাছে উঠে দাঁতন পেড়ে দেয়, নিজে অবশ্য গুড়াকু লাগায় পরিপাটি করে। আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার নামটা কে রেখেছিল বাপ? মৈথুনানন্দ হেসে বলেছিল, কাই মোর বাপ্পা। কারো বাবা নিজের ছেলের নাম মৈথুনানন্দ রাখতে পারেন তা জেনে আমার খুবই অবাক লেগেছিল। বিপিতা বা উপপিতা হলেও না হয় কথা ছিল। বিকেলে যখন জিপে করে বেরোচ্ছি অকুস্থলের উদ্দেশ্যে, তখন দুর্যোধন জিপ চালিয়ে নিয়ে চলল, আর সঙ্গে মৈথুনানন্দ। খিদমতগারদের মধ্যে দুর্যোধন সব্যসাচী অথবা বিচিত্র বীর্য কম্বাইন্ড হ্যান্ড। যখন যা প্রয়োজন সবেতেই সে সামিল হাসি মুখে। আমার কম্বল আর জলের বোতলের জিম্মা নিয়েছিল মৈথুনানন্দ। জঙ্গলে এপ্রিলের শেষ অবধিও ঠান্ডা থাকে, রাতে তো থাকেই। বাবা ও দুর্গা কাকু তখন ডিনারে মুগের ডালের খিচুড়ি হবে না মুসুর ডালের, এ নিয়ে সিরিয়াস আলোচনাতে মত্ত, এবং তাতে তরকারি পড়বে না ভাজাভুজি হবে। মনান্তর হয় হয় ভাব। ছেলেকে মানুষ খেকো বাঘে নেবে কি না নেবে তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা দেখা গেল না আমার বাবার। বরং প্রশান্ত কাকুই জিপের পাশে এসে, গুড লাক লালা, কাল সকালে বাঘ আনতে যাব বলে আমাকে হ্যান্ডশেক করে বিদায় দিলেন। আমি বললাম, যাই। উনি জিভ টাগরাতে ঠেকিয়ে কল্যাণসূচক একটি চক শব্দ করে বললেন, যাওয়া নেই বাবা, এসো। কিলবগার ডেরা ছেড়ে বেরোবার পরেই ব্যস্ত বাগিসের মতো একটু বেশি আগেই রওনা হয়েছি বলে মনে হলো। গরমের দিন, সূর্য ডুবতে তখনও বেশ দেরি ছিল। এমন সময় শ্রীমান মৈথুনানন্দ বলল, চালন তো বাবু, আপনাকে শরীর টিককে মেরামত করে দিউছি। কেমতি? আমি শুধলাম অবাক হয়ে। শরীর কি মোটর গাড়ি যে মেরামত করবে? তাছাড়া আমার শরীরে তো কোনো বৈকল্য ঘটেনি। ও চোখ নামিয়ে নাক নাড়িয়ে বলল, চালন তো আজ্ঞা, দেখিবে। বলেই দুর্যোধনকে চোখ টিপে কি যেন ইশারা করল। শরীর মেরামতির প্রস্তাবে দুর্যোধনের কিন্তু যে খুব একটা আহ্লাদ হলো এমন মনে হলো না। মানুষটা সিরিয়াস ধরনের। দ্রৌপদীদের বস্ত্রহরণে তার যতটা মতি, পুরুষের শরীর গতিক নিয়ে ততটা যে নেই, তার হালচাল দেখেই দুদিনেই বুঝেছিলাম। হবু মানুষ খেকো বাঘ শিকারী আমি মনে মনে প্রমাদ গুনলাম। একে দুর্যোধন, তাই মৈথুনানন্দ, একেই বলে সোনায় সোহাগা। এদের হাত থেকে ছাড়া পেয়ে বোটকা গন্ধ প্রেমানন্দ মানুষ খেকো বাঘের কাছে গিয়ে পৌঁছতে পারবো তো আদৌ? মৈথুনানন্দর চোখের ইশারাতে দুর্যোধন জিপের স্টিয়ারিং আমাদের গন্তব্যের উল্টো দিকে ঘোরালো, এবং মিনিট 2-3 মধ্যেই লাল ধুলি ধূসরিত নির্জন পথ পাশে শালের ঘন ঝাঁটি জঙ্গলের মধ্যে একটি ঝুপড়ির সামনে জিপটা নিয়ে গিয়ে দাঁড় করালো।
এবারে 366 9.3 রাইফেলটা আনিনি। সঙ্গে নিয়েছি বাবার 3006 ম্যানলেকার সোনার। এই রাইফেলটি ব্যবহার করতে আরও সুখ, হালকা বলে নিশানা নেওয়াও যায় চকিতে। তবুও আমার হাতের রাইফেল সঙ্গে না থাকাতে মনটা খুঁতখুঁত করছিল। কে জানতো কিল বগাতে এসে মানুষকে করে এমন হঠাৎ মোকাবিলা করতে হবে। তাছাড়া শিকারে তো আসিওনি, জঙ্গলে থাকতেই এসেছি। আমাদের কোনো কিছুই শিকার করার পারমিটও ছিল না, তাই তো নিত্যানন্দ হয়ে মাছ ধরছিলাম কিলবগার দহতে। দুর্যোধন জিপ নিয়ে 10 মাইল দূরের বড় গ্রামে গিয়ে খোঁজ খবর করে এসেছে সকালেই। বাঘটিকে ম্যানিটার ডিক্লেয়ার করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অতএব এই বাঘ মারার জন্য পারমিটের দরকার তো নেই, উল্টে তার পঞ্চত্ব প্রাপ্তি হলে চামড়া প্রাপ্তির উপরে 5,000 টাকা পুরস্কারও আছে। বারে বারেই আমার শুধু মৃত ছেলেটির কথাই মনে হচ্ছিল। সে বয়সে আমার চেয়েও ছোট। এর আগে দুর্ঘটনাতে মৃত সব বহু দেখেছি, কিন্তু বাঘে মারা মৃতদেহ দেখা ওই প্রথম। বাঘে মারা জানোয়ার এক জিনিস, আর মানুষ অন্য। বিভীষিকার সৃষ্টি হয়, তার উপরে দুর্গন্ধ, নানা রকম মিশ্র অনুভূতি হয়, অতি অস্বস্তিকর। তাছাড়া মানুষ খেকো বাঘে মারা মানুষের মৃতদেহ তো বটেই। মানুষ খেকো বাঘের হরকত সম্বন্ধেও বলতে গেলে তখন আমি প্রায় সম্পূর্ণই অনভিজ্ঞ। বেশ কয়েক বছর পরে কালাহান্ডির জঙ্গলে গেছিলাম K.E. জনসন, জিম ক্যালেন এবং দুর্গা কাকুর সঙ্গে। সেখানে সুন্দরবনেরই মতো মানুষ খেকো বাঘেদের স্বর্গরাজ্য। কিন্তু সেখানে যদিও প্রতি গ্রাম থেকেই কম বেশি আগে মানুষ নিয়েছে কথা জানা গেছিল, কিন্তু আমরা সেখানে থাকতে মানুষ একটুও মারেনি বাঘে। গরু মেরেছিল অবশ্য। বাঘে মানুষ না মারলেও সেবারে জনসন সাহেব বড় বাঘ মেরেছিলেন অ্যাট লাস্ট। সে কাহিনী আছে বন জ্যোৎস্নায় সবুজ অন্ধকারের প্রথম খণ্ডে। অবশ্য সুন্দরবনে গেছিলাম তার আগে বহুবারই, কিন্তু সুন্দরবনের মানুষ খেকো বাঘের সঙ্গে ফক্কুরি করার সাহস হয়নি আমার মতো বীর পুরুষের। জিপ থেকে নামতে বলল মৈথুনানন্দ আর দুর্যোধন। শুনলাম 2-3 জন মানুষ কথা বলছে ঝুপড়ির ভিতরে। আমি বললাম, আরে মানুষ খেকো বাঘ ঘুরে বেড়াচ্ছে, আর এই বনের মধ্যে ঝুপড়িতে কি হচ্ছে? কারা থাকে এখানে? মানে বন্দুক আছে এদের কাছে? এরা কারা? বন্দুক নেই, গুলি নেই, তো সাংঘাতিক দুঃসাহস। দুর্যোধন হেসে বলল, বন্দুক নাহি আইগা, তবে গুলি অছি। গুলি? বন্দুক নেই তো শুধু গুলি দিয়ে কি করবে? হও এগুলি সেগুলি নহে। বলেই হাসল মৈথুনানন্দ। তার বড় আহ্লাদ হয়েছে মনে হলো, কিন্তু আহ্লাদের কারণটি বোঝা গেল না। মাথা নিচু করে ভিতরে ঢুকে দেখি 2 জন লোক সে প্রায় অন্ধকার ঘরে বসে ছুরি দিয়ে এক কাড়ি কচি কচি পাতা, কোন গাছের পাতা তা বোঝা গেল না, চিরে চিরে সরু সরু ফালি করছে। আরেকজন একটা অদ্ভুত দর্শন পাত্রে সেই পাতার ফালিগুলো নিয়ে ভাজছে খুব মনোযোগ দিয়ে, কাঠের উনুনে। জঙ্গলে উনুন মানেই অবশ্য কাঠেরই উনুন। সেই অদ্ভুত দর্শন পাত্রটা দেখতে অনেকটা প্রদীপের মতো, কিন্তু দুপাশের কানা আরো উঁচু। আমি বললাম, ওগুলো কিসের পাতা? একটি লোক মুখ না খুলে, কারণ তার মুখ গুন্ডি আর পানে ভরা ছিল, আমাদের গায়ে পানের পিক না ছিটিয়ে কোনো ক্রমে বলল, পিরুড়ি পত্র, অর্থাৎ পেয়ারা পাতা। উড়িষ্যাতে পেয়ারাকে পিজুড়ি, কাঁঠালকে বলে পনস, আর পেঁপেকে বলে অমৃতভাণ্ড। লোক 3টি আমাকে তাদের সেই হাইড আউটে গদা হস্তে ভীমের মতোই রাইফেল হস্তে ঢুকতে দেখে আদৌ খুশি হয়নি বলে মনে হলো। মুখ গোমড়া করেছিল। ওদের ওই ঝুপড়িটিও কিলবগাতে আমাদের আস্তানারই মতো পরিত্যক্ত বলে মনে হলো। কোনো বেআইনি অপকর্ম করার জন্য আইডিয়াল। পাতাগুলো বেশ কড়া করে কুড়মুড় করে ভাজতে ভাজতে ওগুলো যখন কালো হয়ে এলো, তখন মাটিতে রাখা অন্য একটি পাত্র থেকে কি এক গাঢ় তরলিমা উপুর করে সেই প্রদীপাকৃতি পাত্রে ঢেলে দিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নিবিষ্ট মনে নাড়তে চাড়তে লাগলো। কিছুক্ষণ পরেই পাত্রটা নামিয়ে নিল উনুনের উপর থেকে। তারপর 3 জনে মিলে হাতে হাতে ছোট ছোট গুলি পাকালো সেই পক্ক বস্তু দিয়ে। ছোট মানে গোল মুড়ির মতো, কিন্তু গোলমরিচের চেয়ে বড়। দুর্যোধন বলল, বাবু মতে 2টা টঙ্কা দিয়ন্ত। 2 টাকার একটি নোট বের করে দিলাম হিপ পকেটের পাশ থেকে ওকে। সেই টাকার বিনিময়ে গোটা আষ্টে কেলে দুর্গন্ধ বড়ি সংগ্রহ করে মৈথুনানন্দ বলল, চালন্ত আজ্ঞা, এবে গুটে নিয়ন্ত,
আও রাত্রিরে দেহ ভালো না পাইলে আও গুটে নেই নিবে, বুঝলে বাবু? আমি বললাম, কিন্তু জিনিসটা কি? একটা মুখে ফেলেই দেখো না। সর্বরোগহারি সর্বভয়নাশিনী হয় গা, শক্ত প্রদায়িনী, অন্টপরাশ, কোষবৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, যেতে প্রকার রোগ অছি সব নিরাময় হয়ে যাবে। এ পাটুরে গুলি পশিবে আউ সে পাটুরে রোগ বাহিরিবে। হয় গা, পশিবে আউ রোগ বহিরিবে। টিকে দেখি হেবনি, বুঝি পারিবেনি। আউ কোন? মনে মনে বললাম, বাবা, এই যে নাজিম সাহেবের ওড়িশি সংস্করণ, গলি অন্দর জান বাহার, সাথে সাথ। মানুষকে খুব বাঘের ভয় আমাকে ধীরে ধীরে আচ্ছন্ন করছিল ক্যাম্প ছেড়ে বেরোবার পরেই। কি হলো জানি না, কোন প্রক্রিয়াতে হলো জানি না, বড়িটি খাওয়ার সামান্যক্ষণ পর থেকেই বেশ চাঙ্গা চাঙ্গা লাগতে লাগলো। পাঞ্জাবিরা জিজ্ঞেস করলে যেমন বলে না, কি হাল হ্যায়, চাঙ্গা? আমিও বেশ চাঙ্গা হয়ে গেলাম। বললাম, মতে আউ 2-4টা দিও। আউ টঙ্কা লাগিবে কি? মৈথুনানন্দ গুড়াকু দিয়ে মাজা কেলে কেলে দাঁত বের করে হেসে শোনা যায় এমন স্বগতোক্তি করল। গুলি বাজিলা রে বাজিলা। এমন করে বলল যেন বাঁশি বাজার কথা বলছে। রাধার বুকে যেন শ্যামের বাঁশি বাজল। সেই কুঁড়ে ঘরের মানুষগুলি কিন্তু আমাকে টোটালি ইগনোর করছিল। রীতিমতো অপমানিত লাগছিল আমার। আরও কিছু টঙ্কার বিনিময়ে অ্যাডিশনাল গোলাগুলি সংগ্রহ করে আমরা ঝুপড়ি থেকে বেরোলাম। ওদের বললাম, এ দেখো দেরি হয়ে গেল, মাচাতে গিয়ে বসতে বসতে অন্ধকারই হয়ে যাবে প্রায়। কি যে করছো না তোমরা? মৈথুনানন্দ বাঁ হাতের পাতা দিয়ে চোখ আড়াল করে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দিয়ে একটি গোল্লা পাকিয়ে সূর্যকে জরিপ করে বলল, এ বহুত দেরি হচ্ছি বেলা বুড়ি বাকু। কাই আপন না এতে চঞ্চল হেলবে বাবু? তারপর বলল, রাজা বুঝা, যা বুঝিবে ফালবে। অর্থাৎ হ্যাঁ, রাজার মাথায় যা ঢুকলো তার আর নড়চড় নেই। মৈথুনানন্দ এক চোটেই 4খানি বড়ি মুখের মধ্যে চালান করে দিয়েছিল। 1 গুলি যথেষ্ট, তার 4 গুলির চোট। দুর্যোধন কিন্তু একটিও গুলি খেল না। মৈথুনানন্দকে বলল, জড়া, তোর জমারু রেসপন্ସିବିଲିଟି ଜ୍ଞାନ ନାନ୍ତି। ଫିରିକି ବାବୁ ମନାଙ୍କୁ ଖାଇବା ପିଇବା ଦେଖିବି, ସେମାନଙ୍କୁ ଦେହ ଟିପି ଦେବି। ନା ଜଡ଼ା ତୁ ଆଫିମ୍ ଗୁଲି ଗିଲି ବସିଲୁ। ଆଉ ବାବୁଟା ମ୍ୟାନିଟର ମାରିବା ପାଇଁ ଯାଉଛି, ତାଙ୍କୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଲି। ତୁ ଜଡ଼ା ବେଧୁଆ। আফিম বলে কি এরা? আমার বুদ্ধি ফিরে আসতে লাগলো। উপে গেছিল যা। আমি ভেবেছিলাম চবনপ্রাশটাস কিছু হয় বুঝি। নাম শুনেই ধাক্কা খেলাম একটা, কিন্তু মিথ্যা বলবো না, খেয়ে বেশ চাঙ্গা চেঙ্গা লাগতে লাগলো। জীবনে কোনো রকম অভিজ্ঞতা থেকেই বঞ্চিত হতে চাইনি। তখন তো জানতাম না যে একদিন লেখক হব, কিন্তু আজ যখন পেছন ফিরে তাকাই তখন বুঝতে পারি এই জীবনে যা কিছুরই মুখোমুখি হয়েছি তার সব কিছুকেই নিজের অভিজ্ঞতা দিয়ে টক্কর মেরে যাচাই করে নেওয়ার যে উৎসাহ ও উদ্দীপনা ছিল, তার লেখক হিসেবে আমাকে অবশ্যই বিচিত্র সব শারীরিক এবং মানসিক অভিজ্ঞতাতে সম্পৃক্ত করেছে। সেই অভিজ্ঞতার নৈবেদ্য নিঃসংশয় আমার পাঠক পাঠিকাদের ভোগে লেগেছে। লেখকের নিজের জীবনে যদি সুখ দুঃখ মিলন বিরহ এবং নানা বিচিত্র অভিজ্ঞতা পরম তীব্রতার সঙ্গে অনুভূত না হলো, লেখকের জীবন তাতে সিঞ্চিত না হলো, তবে পাঠক পাঠিকাকে কোন মূলধন দিয়ে তিনি আনন্দ অথবা দুঃখ দেবেন? কোনো প্রকৃত লেখকই সম্ভবত তার নিজের জন্য বাঁচেন না। তার জীবনের যা কিছু অনুভূতি এবং অভিজ্ঞতা তা তিনি নিঃশেষে তার পাঠক পাঠিকাদের বিলিয়ে দিতে পেরেই ধন্যবোধ করেন। নিজের জমার ঘরে তার যতই শূন্যতা বাড়ে, যতই তিনি নিঃস্ব হয়ে উঠতে থাকেন, ততই তার মন আনন্দে পূর্ণ হয়ে উঠতে থাকে। হয়তো সেই সঙ্গে তার পাঠকের মনও। মাচাতে ওঠার আগে একবার ভালো করে জল খেয়ে নিলাম, পরে জল না খেলেই ভালো। ওয়াটার বটল থেকে জল খেলে সেই নড়াচড়া ও শব্দ ধূর্ত মানুষকে সাবধান করে দেবে। মাচায় চড়ে কম্বলটা আর ওয়াটার বটলটা পাশে রেখে সেটেলড হলে পরে মৈথুনানন্দ ও দুর্যোধন জোরে জোরে কথা বলতে বলতে হেঁটে গেল দূরে একটা ঝাঁকড়া তেঁতুল গাছের নিচে পাক করে রাখা জিপের কাছে।
তারপর তারা জোরে হর্ন বাজিয়ে ইঞ্জিনের ঝড়ের মতো গুঁ গুঁ শব্দ তুলে কিলবগার ক্যাম্পে ফিরে গেল, ইচ্ছে করি, যাতে বাঘ ধারে কাছে থাকলে ভাবে যে যে আপদেরা এসেছিল তারা বিদায় হলো। ওরা চলে যেতেই নিস্তব্ধতা নেমে এলো। বৈশাখের বন পাহাড় আমাদের দেশে যে কি সুন্দর তা কি বলবো। সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার তোমায় ভালোবেসে। কানাডা, স্টেটস, জাপান বা ইউরোপের বিভিন্ন দেশের হেমন্ত সুন্দর বনেও অবশ্য লাল হলুদ বাদামি খয়েরি কালোতে দাঙ্গা লেগে যায়। তবে আমাদের দেশের পর্ণমোচী বনের এই পাতা ঝরানোর সময় যে সৌন্দর্য, তার কোনো তুলনাই নেই। আমাদের বনে পাহাড়ের বৈশাখী পূর্ণিমার, শ্রাবণী পূর্ণিমার এবং লক্ষ্মী পূর্ণিমারও তুলনা নেই। তবে লক্ষ্মী পূর্ণিমাতে একবার সুইজারল্যান্ডে ছিলাম। তুষারাবৃত অ্যালপস পর্বতমালাকে ভারী সুন্দর লেগেছিল। কিন্তু আমাদের দেশের নেপাল সীমান্তের বা কুমায়ুনি বা গাড়োয়ালি হিমালয়ের যা গাম্ভীর্য, যা ব্যক্তিত্ব, যা সৌন্দর্য, তা পৃথিবীর আর কোথায় আছে? দোল পূর্ণিমাতে আলো তেমন খোলে না, কারণ রাতে তখনও আমাদের বনে পাহাড়ে কুয়াশা হয়, শিশির ঝরে। আকাশে তখনও কিছু জড়তা থাকে, সম্বন্ধ করে বিয়ে করা নববধূর মতো। কিন্তু বৈশাখে প্রকৃতি যেন লজ্জাহীনা প্রেমিকার মতো দুর্বার হয়ে ওঠে। ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। যত আমি বলি তবে এবার যে যেতে হবে, মুখপানে চেয়ে বলে না না না। ও যে মানে না মানা। দারুণ খসস আর ফিরদৌস আর জুহি আতরের মিশ্র গন্ধ ওঠে বনে বনে তখন। শিলাজতুর গন্ধ তীব্র, উগ্র, কানীন অথচ স্নিগ্ধ। অননুভূত কামনার বার্তা বয়ে নিয়ে এলোমেলো হাওয়া ছুটোছুটি করে এদিক ওদিক, খেলা করে চাঁদের আলোর সঙ্গে, আলো ছায়ার বাঘবন্দি খেলা। ছেলেবেলাতে আমরা খেলার সাথীদের সঙ্গে যেমন এলেবেলে খেলতাম, সেই চাঁদটা থালার মতো উঠল পূর্ব দিগন্তে, আর সূর্য অস্ত গেল পশ্চিমে। প্রকৃতি যেন জাদু করল আমায়, মোহাবিষ্ট। পরক্ষণেই মনে হলো একবার যে আফিমের গুলি খেয়ে আমার এই প্রকৃতি তন্ময়তা বেড়ে গেল না তো? যদি জিওমেট্রিক প্রোগ্রেশন বেড়ে যায় তবে কি হবে? আমি তো আর শিশু নই। মৈথুনানন্দর কথা শুনে টিক্কে শরীর মেরামতি করতে গিয়ে জমালয়ে জীবন্ত মানুষ হয়ে পৌঁছানোর ইচ্ছা যে কেন জাগলো কে জানে। চিরদিন এমনি করে এলাম, জীবনের সব ক্ষেত্রেই কোনো উচিত কর্মই করা হলো না এই জীবনে। তারপরে ভাবলাম, বাবাদের খাওয়া দাওয়ার কি হবে? মৈথুনানন্দ তো আউট হয়ে যাবে, একমাত্র দুর্যোধনই ইন থাকবে, আর থাকবেন আমার বেচারি পিতৃদেব। অনেক জন্মের পাপ না থাকলে এমন সন্তানের জন্ম দেন তিনি। কি হচ্ছে কে জানে। কোথায় বাঘের আগমনের উপরে এবং ছেলেটির অর্ধভুক্ত শবের উপরে মনোনিবেশ করব তা নয়, মন আমার পুটুস ছোপের নিচের খুদে বটেরের মতো ইতিউতি নড়িচড়ি উড়ি উড়ি করছে। অহিফেন কি চঞ্চলতা প্রদান করে? তাহলে চৈনিক দার্শনিকরা কোন নেশা করেন? চণ্ডু চরস। চণ্ডু চরসের সঙ্গে আফিমের কি তফাত? তা তো ওসব না খেলে ছাই বোঝাও যায় না। অবশ্যই কোনোদিন খেতে হবে। তবে গাঁজা খেয়েছি শ্মশানে এবং পাহাড়ে। সাধু সন্ন্যাসীর সঙ্গে সিদ্ধিও খেয়েছি একসময় নিয়মিত, আমার চেলা সিঙ্গুরের পূর্ণ বাধার কল্যাণে। পূর্ণতার সংজ্ঞা একেবারে সাক্ষাৎ মহাদেব। লুঙ্গি পরে, সিদ্ধি খায়, হ্যালোর জায়গাতে বলে বোম শঙ্কর। তার প্রকাণ্ড কোল্ড স্টোরেজের দারোয়ান প্রকাণ্ড লৌহ ফটক খোলার সময়ও বলে বোম শঙ্কর। তার রাজত্বে বোম শঙ্করই হচ্ছে হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট সব কিছুই। পূর্ণ বেনারস থেকে বিশুদ্ধ সিদ্ধির গুলি এনে দিয়েছিল আমাকে প্লাস্টিকের কৌটোতে, ফ্রিজে থাকতো। অফিস থেকে ফিরে এলেই আমার তৎকালীন বাহন ওড়িশার রাজকণিকার বাসিন্দা শ্রীযুক্ত লক্ষণচন্দ্র শেঠি ভালো করে পেস্তা বাদাম দিয়ে দুধ সহযোগে ভালোবাসা গুলে বানাতো, তারপর ফ্রিজে রেখে দিত। চান করে উঠে জম্পেশ করে এক গ্লাস সাবড়ে দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লেই ব্যাস, নিজের অঙ্গ প্রত্যঙ্গ অন্যের হেফাজতে চলে যেত। নিজের মন চলে যেত শ্মশানে কি দক্ষিণেশ্বরে।
বেটি কালী প্রতি রাতে বাধ্য মেয়ের মতো দর্শন দিত। কারা যেন তাঁত বুনত আকাশে বিচিত্র বর্ণের সব সুতো টান টান করে। আমি না গেয়েই গাইতাম, যা দিয়েছ তুমি অনেক দিয়েছ, অযাচিত তব দান। রাত কত কে জানে। একটা কাল প্যাঁচা ডেকে উঠল ডান দিকের কনসরের দিকের গভীর জঙ্গল থেকে, দুর্গুম দুর্গুম দুর্গুম। তার পরক্ষণেই একটা লক্ষ্মী প্যাঁচা সপ সপ করে ডানা নাড়িয়ে বাঁদিকের দুধল ঘাসে ভরা উদাসী প্রান্তরকে কোনাকুনি পেরিয়ে গেল। নিচে তাকিয়ে দেখলাম ছেলেটির হলুদ রঙা বগল ছেঁড়া জামাটাকে সাদা দেখাচ্ছে চাঁদের আলোতে, আর শরীরের রক্ত ভেজা অংশগুলি আর মাটিকে কালো মনে হচ্ছে। জ্যোৎস্নালোকিত রাত্রি স্থির হয়ে আছে, মনে হচ্ছে যে সময়ও বিশ্রাম নিচ্ছে এখন। ঈষৎ হাওয়াতে দোলাদুলি করা শাখা প্রশাখা ঝোপঝাড় ছায়া ফেলছে, ছায়া নড়ছে, ছায়া সরছে, আর ছায়ার সঙ্গে এক্কা দোক্কা খেলছে চাঁদের আলো। আমার খুব ইচ্ছে হলো আমিও একটু দাবা খেলি নিচের সাদা কালো চৌখুপি জমিতে। বার্গম্যানের দ্য সেভেন্থ সিল ছবির নায়ক যেমন খেলেছিল মৃত্যুর সঙ্গে। তখন রাত কত কে জানে। এই রাত আমাকে মোহাবিষ্ট করে দিয়েছে। আমি ছেলেটির অর্ধভুক্ত শব এবং মানুষ খেকো বাঘ দুয়ের কথাই বেমালুম ভুলে গেলাম। জল পিপাসা পাচ্ছিল খুবই। ওয়াটার বটল খুলে জল খেলাম। তারপর খুব ইচ্ছে করলো আরেকটা গুলি খেতে। একটার বদলে দুটো গুলি খেয়ে ফেললাম একসঙ্গে, কিন্তু নেশা টেশা আমার হয়নি। একটা দারুণ ঘোর সুন্দর আচ্ছন্ন ভাব। এখন রাত কত তা কে জানে। বাবারা শেষ পর্যন্ত কোন ডালের খিচুড়ি খেলেন, সঙ্গে আর কি খেলেন। কিলবগাতে আসা অবধি তো শুধু খিচুড়িই খাওয়া হচ্ছে। এবেলা খিচুড়ি ও বেলা খিচুড়ি। বীরেনবাবু বামরা থেকে আমাদের বয়ে এনে এই কেউটের বাচ্চা ভরা আর মানুষ খেকো বাঘের আস্তানাতে ডাম্প করে দিয়ে সেই যে নিরুদ্দেশ হয়েছেন, আর পাত্তাই নেই। ধারে কাছে বাজার হাটও নেই। থাকলে কি আর বাবা এবং তার সঙ্গীরা কিছুরই বা কারোরই পরোয়া করেন? এখন রাত কত তা কে জানে। আচ্ছা, ছেলেটি কি বিবাহিত? ওর ছেলে মেয়ে কটি কে জানে। এখন রাত কত তা কে জানে। দারুণ লাগছে। মোহনের ছোট কাকা ফার্স্ট ক্লাস হোস্ট। এত জায়গাতে শিকারে গেছি, কোথাওই তো পিজুড়িপত্র ভাজা খাইনি। আফিমের তরলিমা মাখা, আহা কি দারুণ অনুভূতি। এখন রাত কত তা কে জানে। আচ্ছা, বাঘটা কি গুলি খেতে আসবে আমার হাতে? এই গুলি কোন পত্রের সঙ্গে কোন তরলিমা মেখে তৈরি করেছে ইংল্যান্ডের ইলিকিনা কোম্পানি, কে জানে। এ কি, হঠাৎই যেন শুনলাম মল বাজার শব্দ। মেয়েদের পায়ের মলের শব্দ। মানুষ খেকো বাঘের রাজত্বে রাতের বেলা মেয়েদের পায়ের মলের শব্দ। অথচ উড়িষ্যার এইসব অঞ্চলের মেয়েরা তো মল তেমন পড়ে না। কে এই? বাঁদিকে চেয়ে দেখি ফুটফুটে জ্যোৎস্নায় ভেসে যাওয়া মাঠ পেরিয়ে সত্যি একটি মেয়ে হেঁটে আসছে, যেন চাঁদের আলোতে ভাসতে ভাসতে আসছে সোজা এদিকেই, যেন ছেলেটির এদিকে। কিন্তু আশ্চর্য, এখন রাত কত তা কে জানে। কিন্তু মেয়েটি তো স্থানীয় মেয়ে নয়। উত্তর ভারতে, বিহারে যেমন করে শাড়ি পরে মেয়েরা, মেয়েটি তেমন করেই শাড়ি পরেছে। আঁচল দিয়েছে উল্টো দিকে। তার আঁচল নৌকোর পালের মতো ফুলে ফুলে উঠছে হাওয়াতে, আর পায়ের মল পাচ্ছে রিম ঠিম রিম ঠিম। মেয়েটা কি পাগল? ও কি জানে না যে কোনো সময় বাঘ ওর ঘাড়ে পড়ে ঘাড় মোটকে দিতে পারে? এগিয়ে কি, মেয়েটা যে সত্যি আরও এগিয়ে আসছে। ফাঁকা মাঠটার প্রায় আধা আধি চলে এসেছে। না, এবারে তো চেঁচিয়ে কিছু বলতে হয় ওকে। গাছ থেকে নেমে রাইফেল হাতে ওকে নিরাপদ জায়গাতে পৌঁছে দিতে হয় নিয়ে গিয়ে। আমি চেঁচিয়ে বলতে গেলাম, এই যে শুনো বহিন, শুনো। কিন্তু আমার গলা দিয়ে আওয়াজই বেরোলো না। কে যেন গলা টিপে ধরল আমার। ছেলেটা, না বাঘের দাঁত, নাকি মৈথুনানন্দই,
সে নরাধম কোথায়? হতভাগা। আমার গলা দিয়ে যখন আওয়াজ বেরোলো না, ঠিক তখনই ছেলেটির সব যেখানে পড়েছিল সেখানে একটু খস খস শব্দ শুনলাম। শুকনো পাতা পায়ে মারালে যেমন শব্দ হয় তেমন। সবের চারদিকে এবং উপরেও শুকনো পাতা পড়েছিল। তাহলে নিশ্চয়ই বাঘ এসেছে। আসার সময় পেল না। আমি বাঁদিকে যখন চেয়ে মেয়েটিকে দেখছিলাম, ঠিক তখনই বাঘ এসেছে ডান দিক থেকে। পরক্ষণেই নিচে চেয়ে আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে এলো। না না, বাঘ নয়, বাঘ আসেনি। ছেলেটি নালা ছেড়ে উঠে এসে চাঁদের আলোয় ভরা মাঠে দাঁড়ালো। পাঠক, বিশ্বাস করুন, ছেলেটি যার একটা পা আর একটা হাত বাঘ খেয়ে গেছিল, কিন্তু স্বপ্নে দেখলাম যে সেই অক্ষত অবস্থাতে ধুতি আর পাট ভাঙা হলুদ জামাটি গায়ে মেয়েটির দিকে বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগলো। আর মেয়েটিও যেন দৌড়ে আসতে লাগলো তার দিকে। ওরা নিশ্চয়ই চেনে একে অপরকে। ওরা কি প্রেমিক প্রেমিকা? চাঁদের আলোয় ভেসে ভেসে হেসে হেসে মিলিত হতে চলেছে। তারপরে কি হলো তা আমি জানি না পাঠক। মাথার নিচে বারে বারেই খুব জোরে জিপের হর্নের শব্দে চোখ মেলে ধড়মড়িয়ে উঠে বসলাম। দেখি রোদ উঠে গেছে। বৈশাখের ভোরের হাওয়া বনের মিশ্র সুগন্ধ বয়ে নিয়ে রাতের সব ক্লান্তি অপনোদিত করে দিচ্ছে। দুর্গা কাকু স্টিয়ারিংয়ে ছিলেন। বললেন, কি হলো, ঘুমিয়ে পড়েছিলে নাকি? রাতে বাঘ এসেছিল? আমি আর কি বলবো। আমি মাথা নেড়ে বললাম, না। তারপরেই তাড়াতাড়ি নিচের দিকে চেয়ে দেখি ছেলেটি যেমন শুয়েছিল তেমনই শুয়ে আছে। মৃতদেহটি শুধু আরও একটু ফুলেছে। একটু মানে ফুলে ঢোল। রাতে হাওয়াটার মুখ ছিল অন্যদিকে, এখন মুখ ফিরিয়েছে সে। দুর্গন্ধে বমি পাবার জোগাড়। নীল মাছি উড়ে উড়ে বসছে সবের উপরে, নাকে মুখে। কালকে মাছি ছিল না। কি হলো? বাঘ আসেইনি নাকি? দুর্গা কাকুর প্রশ্নে আমি মাথা নাড়লাম দুদিকে। কাকে বলবো, কি করে বলবো? আমি যে অহিফেন সেবী, আমি যে কমলাকান্ত হয়ে গেছি। আমার কথা তো কেউই বিশ্বাস করবে না, এমনকি প্রসন্ন গয়লানিও নয়। দুর্গা কাকু সবের চারদিকে হাঁটু গেড়ে বসে ভালো করে দেখলেন। রাতে বাঘ এসেছিল কিনা নিরিখ করবার জন্য। এলে নালার নরম মাটিতে এবং শুকনো পাতাতেও তার চিহ্ন থাকত। আমি নেমে এলে দুর্যোধন আর গ্রামের দুজন লোক চৌপাইটা গাছ থেকে নামিয়ে নিয়ে আগে আগে এগোলো। গ্রামের পথে গিয়ে পড়লে দুর্গা কাকু জিপ স্টার্ট করলেন। আমি পাশে বসলাম। দুর্যোধন পেছনে উঠে বসল। আমি জানতাম বাঘ আসবে না। ম্যানিটার বাঘ 4 ডবল চালাক হয়, বুঝলে? বাঘ তো রাতে অন্য কিল করার মতলবে আমাদের ভিজিট করেছিল এসে। দুর্গা কাকু স্বগতোক্তি করলেন। তাই? মৈথুনানন্দ কোথায়? অবাক হয়ে বললাম আমি। সে তো রাতে প্রায় বাঘের পেটেই গেছিল আর একটু হলে, বেটা আফিনখোর। বীরেনবাবুকে বলতে হবে এমন ইরেসপন্সিবল লোকজন না রাখতে। জঙ্গলে এদের মতো মানুষের উপরে ভরসা করে থাকা যায়? তাই বলেই আমি চুপ করে গেলাম। কাল বিকেলের পর আমার মুখে ওই প্রথম কথা ফুটল, তাই। দুর্গা কাকু বললেন, ভেরি স্যাড। কি? আমি জিজ্ঞেস করলাম। ওই যে ছেলেটিকে বাঘে ধরেছে, তার স্ত্রী গত রাতেই আত্মহত্যা করেছে, বুঝলে? বিহারি মেয়ে, এক ঠিকাদারের মেয়ে, অবস্থাপন্ন। ওই ছেলেটির সঙ্গে ভাব ভালোবাসা করে বিয়ে করেছিল বলেই বাবা তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে। ওরা ওই বনের ধারে কিলবগার নালাটারি পাশে আমাদের ওই পর্ণকুটির যেখানে, তারই 2টি বাঁক পড়ে একটি ঝুপড়ির মধ্যে থাকতো, বুঝলে তো? ছেলেটি কূপ কাটতো জঙ্গলের। তাকে পরশু বিকেলে বাঘে নেয়। মেয়েটি গত রাতে আত্মহত্যা করে, ওই গাছ থেকে শাড়িতে ফাঁস দিয়ে ঝুলে। আমরা তো ভালো জায়গাতেই ক্যাম্প করেছি, আমি বললাম। হ্যাঁ, আগে খোঁজখবর না নিয়ে এলে এমনই হয়। আর বীরেনবাবু তো কাঠের ব্যাপারই, কাঠ চেনেন, জঙ্গল তো আর চেনেন না, হয়তো ভালোবাসেন না। দুর্গা কাকু বললেন। আমি জিজ্ঞেস করলাম, তার ডেড বডি কোথায়, মানে ওই মেয়েটির? ওই চটে মুড়ে নিয়ে যাবে গ্রামের লোকেরা একটু পরেই বামরাতে।
পোস্টমর্টেমের জন্য। আমি বলেছি যে বাঘ যখন এলোই না, তখন ওই ছেলেটির লাশও নিয়ে যাওয়া উচিত একই সঙ্গে দাহ করার জন্য। হ্যাঁ, তাই তো উচিত। তা হবে না, দারোগা না এলে তো, মানে যদি ছেলেটির লাশ না নিয়ে যায় তবে আজ রাতে আবারও বসো তুমি। না না, আমি না। কি হয়েছে বলো তো তোমার? হঠাৎ যেন অন্য মানুষ হয়ে গেছো। তারপর আমাকে উৎসাহ দিয়ে দুর্গা কাকু বললেন, আরে মানুষ খেকো বাঘ কি অত সহজে মারা যায়? এ তো আর গো খেকো মাথা মোটা এক গুঁয়ে বাঘ নয়। একবার বৈকুণ্ঠপুরের জঙ্গলের মধ্যে শিকারপুর চা বাগান যেতে। দুর্গা কাকু স্মৃতিমন্থন শুরু করলেন। আমি নিরুত্তর রইলাম। বললাম, আচ্ছা, মেয়েটিকে কে দেখেছে? কোন মেয়ে? ওই যে যে আত্মহত্যা করলো। দুর্যোধন গিয়ে দেখেছে শোরগোল শুনে। ওদের ঝুপড়ি আমাদের ক্যাম্প থেকে বেশি দূরে তো নয়। কিরকম শাড়ি পরেছিল মেয়েটি? আমি শুধলাম দুর্যোধনকে। ছাপা শাড়ি বাবু, খয়েরি ফুল ফুল সাদার উপরে। আমি এবারে স্বগতোক্তি করলাম। তারপরেই বললাম, আচ্ছা, পায়ে কোনো গয়না ছিল? হ্যাঁ। কি, পায়জোর? না না, পায়জন নয়, মল। ওরা তো বিহারি, মল পরে। রূপোর মল ছিল। তাই? দুর্গা কাকু বললেন, কি ব্যাপার, কি হয়েছে? তুমি হঠাৎ মেয়েটি সম্বন্ধে এতখানি ইনকুইজিটিভ হয়ে উঠলে যে? না, ও কিছু না। মনে পড়ে গেল, অনেক দিন আগে যুগান্তরের তুষারবাবুর একটা বই পড়েছিলাম, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। আমি কাকে দুষবো এখন? মৈথুনানন্দ, না আহিফেন বাবু, না নিজেকেই? যাকেই দোষ দিই না কেন, এই ঘটনার কথা তো 5 জনকে বলা যাবে না। তাই আমার মনে মনেই থাকলো, পাঠক যার যেমন ব্যাখ্যা গ্রহণযোগ্য বলে মনে হয় তাই গ্রহণ করবেন। আমি আর কি বলবো? একে আফিংখোর, তাই ভূত দেখা মানুষ। শেষ হলো শ্রী বুদ্ধদেব গুহর গল্প বামরার রহস্য। নমস্কার।